সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি আজ। বগুড়া ও শেরপুরে জয়ী বিএনপির প্রার্থী, নিজ নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। টাঙ্গাইলে ফার্নেস অয়েলের তীব্র সংকটের মারাত্মকভাবে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, ব্যবসা বাণিজ্যে ক্ষতির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাঙামাটিতে হাসি নেই তরমুজ চাষিদের মুখে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় স্থানীয় বাজারে ধস, উৎপাদন খরচ তোলাই কঠিন। এবং অফিস না করেই বেতন তুলছেন খুলনা সরকারি বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ইমরান হোসেন, চরম ভোগান্তিতে রোগীরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী কথা জানান। তিনি জানান, পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম পাওয়া যাবে। বেলা 11টা থেকে এই ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের ফর্ম সংগ্রহ করে তা জমা দিতে হবে 12 এপ্রিলের মধ্যে। জমা দেবার সময়ে জামানত দিতে হবে 50,000 টাকা। আগামী 12 মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বগুড়া 6 আসনে উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। আর শেরপুর 3 আসনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া এইসব কথা বলেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কমিশন তথ্য মতে পোস্টাল ব্যালট সহ মোট 151টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931 ভোট। রেজাউল করিম বাদশাকে 41-6 বগুড়া 6-0 আসনের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। বগুড়াবাসী আমাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে একটু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন এবং সেজন্য আমি বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 57,959 ভোট। এদিকে শেরপুর 3 আসনে মোট 128 কেন্দ্রে বেসরকারি প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল 1,66,117 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন 47,051 ভোট। এর আগে এ আসনে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ডলবিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে টাঙ্গাইলে ফার্নেস অয়েলের তীব্র সংকটে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক্স ইন্ডেক্স এনার্জি লিমিটেডের মালিকানাধীন টিপিপিজিএল বিদ্যুৎ কেন্দ্রটিতে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিং এর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে যেমন বাড়ছে লোডশেডিং এর শঙ্কা, অন্যদিকে সংকটে পড়ার মুখে আবাসিক ও স্থানীয় ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। ফার্নেস অয়েলের সংকটে টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। এতে প্লান্টের 4টি মেশিনের মধ্যে 2টি মেশিন সচল রাখা হয়েছে, তাও আবার পিক আওয়ার সময়ে। ফলে প্রতিদিন গড়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে ঘন্টায় 22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্লান্টটিতে বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াট। এইদিকে তেলের সংকটের মধ্যে জেলা জুড়ে লোডশেডিং শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি বাড়ছে এবং ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কাজকর্ম। কারেন্ট অনেক সময় থাকে না, জেনারেটরে আমাদের ফুয়েল লাগে, আমাদের প্রতিদিন প্রায় 30 থেকে 40 লিটার ফুয়েল লাগে। 30 থেকে 40 লিটারের মতো ফুয়েল লাগে। আমরা ওই পরিমাণ পাই না, আমরা 15-20 মতো পাই। কতদিন পাই? গত 2 দিন ধরে আমরা তাও পাইতেছি না।
কারণ এমনি তো কাস্টমারের রুলিংস কম, তারপরে যদি এই অবস্থায় চলে, এই অবস্থা চললে তো কেউ বিজনেস করতে পারবে না। কারেন্ট গেলে এখন আমাদের মনে করেন যে পুরো লাইট টাইট অফ, কাস্টমার আসে না। ক্যামেরার সামনে কথা না বললেও টিপিপিজিএল কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আর্থিক চাপও উৎপাদন কমার অন্যতম কারণ। এতে সময় মতো তেল সরবরাহ না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। চাহিদা ছিল বা যে পরিমাণ তেল আনতো তার থেকে তেলের আসার পরিমাণ কমে গেছে। এটা রিয়েলি, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকার কোত্থেকে তেল আনবে? আমাদের বিল দিতে পারে না, 6 মাস 7 মাস বিল বাকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচ। কোনো কারণে যদি এই বিদ্যুৎ উৎপাদনটা বন্ধ হয়ে যায় কিংবা হ্রাস পেয়ে যায়, এটার সরাসরি প্রভাব তো আছে, ইনডিরেক্ট প্রভাবও আছে। ফার্নেস অয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চলতি বছর রাঙ্গামাটিতে তরমুজের উৎপাদন বেশি হলেও কৃষকের মুখে নেই হাসি। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় স্থানীয় হাটবাজারে তরমুজের ধস নেমেছে। ক্রেতার অভাবে 250 টাকার তরমুজ বিক্রি হচ্ছে 100 টাকায়। ফলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে চাষিদের। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। এটি রাঙ্গামাটির বনরূপা বাজারের সমতাঘাট। জেলার 10টি উপজেলা থেকে এ বাজারে নৌপথে আনা হয় মৌসুমি ফল। রসালো ও স্বাদে মিষ্টি হওয়ায় রাঙ্গামাটিতে উৎপাদিত তরমুজের কদর দেশ জুড়ে। কিন্তু স্থানীয় পর্যায়ে তরমুজের চাহিদা না থাকায় দামের ধস নেমেছে তরমুজের। কিছুদিন আগেও যে তরমুজ 150 থেকে 250 টাকা বিক্রি হয়েছিল, এখন তা 50 থেকে 100 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া জ্বালানি সংকটে ক্রেতা না থাকায় চাষিদের 2 থেকে 3 দিন ঘাটে বসে থাকতে হচ্ছে। বিনিয়োগ খরচ তুলতে শঙ্কায় কৃষকরা, আর লোকসানে শঙ্কিত স্থানীয় পাইকাররা। 2-3 দিন ধরে বসে আছে, এখন মানুষ না থাকার কারণে বেচা কিনে হচ্ছে না। তেলের সংকটের জন্য আমরা অনেক বিপদে পড়ে আছি। বিপদের কারণে মানুষ, কাস্টমার আসতেছে না বাজারে। লস মানে কি বলবো আপনাদেরকে, আমরা একবারে শেষ। মানে ঠিক মতো আমরা দাম পাচ্ছি না, বেচতে পারতেছি না, বাজারে এত খারাপ। সারের দাম বেশি, তেলের দাম বেশি, বিশেষ করে মানে যারা কাজ করে যারা তাদের দামটা বেশি, বিশেষ করে পুষবে না আর কি আমাদের, যে তারপরে লস থাকবে, মানে দাম পাচ্ছি না এসে। বেচা কিনা তো তেমন নাই, লাভ হচ্ছে না। কিনা দামের থেকে প্রায় প্রতি মানে 8,000-10,000 টাকার কম। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হলেও ক্রেতা সংকটের কারণে চাষিরা লোকসানের মুখে পড়েছেন বলে জানায় কৃষি বিভাগ। পরিবহনের সমস্যা আছে, পরিবহনের সঠিক সময় পরিবহন করতে পারতেছে এবং পরিবহনের জন্য আপনার কস্টিংটাও অনেক বেড়ে যাচ্ছে। এই কারণেও আপনার তরমুজের প্রাইসটা কম। এখন মার্কেটের যে ডিমান্ডের তুলনায় আপনার সাপ্লাইটা বেশি হচ্ছে। চলতি বছর রাঙ্গামাটি জেলাতে 276 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, আর 11,600 মেট্রিক টন তরমুজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার বিকেলে অধিবেশন চলাকালে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে এই অধিবেশনে পাশ হয়েছে স্থানীয় সরকার সংশোধন বিল। 2026 আইনে স্থানীয় সরকার নির্বাচনের কোনো দলীয় প্রতীক থাকছে না। নাজমুল ইসলামের প্রতিবেদন। মাননীয় সদস্য, লেট আস ফিনিশ আওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিনে আসরের নামাজের বিরতির পর সভাপতির দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম জাতীয় সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপন করেন। পরে তা গণভোটে পাশ হয়। এ বিল পাশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। বিলটি পাশ হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে ওয়াকআউট করেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান। বিরোধী দলের নেতা বলেন, যৌক্তিক বাধা সত্ত্বেও যেসব আইন সংসদে পাশ হলো তার দায় তারা নিতে চায় না। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা
এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন, বিরোধী দল শুরু থেকে সহযোগিতা করে আসছে, মূলত তাদের ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এ সময় জেলা পরিষদ সংশোধন বিল 2026, স্থানীয় সরকারের পৌরসভা সংশোধন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 সহ মোট 24টি বিল পাশ করা হয়। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। অতএব নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি আদেশ অমান্য করে গাইবি ছুটি কাটাচ্ছেন খুলনা সরকারি বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ইমরান হোসেন। অফিস না করেই তুলছেন বেতন তিনি। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগও। হাসপাতালের প্রধান না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। 2 সদস্যের কমিটি গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। শহীদুল হাসানের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। খুলনা খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট মিরের ডাঙ্গায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল। 2025 সালের 8 জানুয়ারি হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন ডক্টর ইমরান হোসেন। 1 বছর 2 মাসের মধ্যে তিনি অফিস করেছেন মাত্র 50 দিন। খুলনা বিভাগে 10 জেলা সহ পদ্মার এপারের 21 জেলার মানুষের বক্ষ সংক্রান্ত রোগের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালটি। এখানে তত্ত্বাবধায়ক না থাকায় চিকিৎসা সেবা নিতে অনীহা দেখা দিয়েছে রোগীদের মধ্যে। না আসলে যদি না আসে তা দেখবে কি? তারা যদি সবসময়ের জন্য থাকে তাহলে তো সবার জন্য উপকার, না থাকলে তো ক্ষতি হবে। তবে তত্ত্বাবধায়কের অফিসে না আসার কথা স্বীকার করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। স্যার অফিসে নেই, স্যার ছুটি নিয়েছেন কিনা আমি বড়বাবুকে ফোন করেছিলাম, উনি বলেছেন স্যার ছুটি নেন। কয়েক দফা হাসপাতালে যেয়ে না পেয়ে ডক্টর ইমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসে ডক্টর ইমরান অফিস থেকে কোনো ছুটিই নেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সেই কমিটি তাদের কার্যক্রমও শুরু করেছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। মালয়েশিয়া ও বাংলাদেশ শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা নির্ভর ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানান ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন। তার দেয়া তথ্য অনুযায়ী আলোচনার প্রধান বিষয়গুলো ছিল নিরাপদ, সুশৃঙ্খল এবং আইনানুগ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা এবং কর্মী নিয়োগের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইনে ক্লাসে অংশ নেবে। জ্বালানি সংকট মোকাবেলায় ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে শনি, সোম, বুধ 3 দিন অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে বলেও জানান তিনি। আর প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান মন্ত্রী। সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অফলাইন মানে অনলাইন, টিউসডে অনলাইন আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে জেলার নতুন করে ১৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এদিন বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৮৫ শিশু। এর মধ্যে ১০৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে আর মারা গেছে ৩ জন। প্রতি মাসে জ্বালানিতে ২.৫ থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকায়, তবে সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় ১৫৫ টাকা। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আমাদের মূল জ্বালানি হচ্ছে ডিজেল, অকটেন এবং পেট্রোল। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে ১,৪৩,১৪৩ মেট্রিক টন। ১ লিটার ডিজেল আমরা বিক্রি করছি ১০০ টাকায়। আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে ১৫৫ টাকা। এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে ২,৫০০ থেকে ৩,০০০ কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। গেল ৫ দশকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দেশের গড় তাপমাত্রা। সেই ধারাবাহিকতায় এই বছরও এটি রেকর্ড গড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে চলতি বছর জুন পর্যন্ত ৩ থেকে ৪টি তীব্র এবং ৬ থেকে ৮টি মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহের আশঙ্কাও জানিয়েছে দপ্তরটি। সংকট উত্তরণের বনায়ন ও জলাধার রক্ষার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। এপ্রিল দেশের সবচেয়ে উষ্ণতম মাস। এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের তাপমাত্রাও রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালে এই তাপপ্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়বে। দেশের গড় তাপমাত্রা অব্যাহতভাবে বেড়ে চলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা। আগে দেখছি কি ৬ মাস শীত ৬ মাস গরম, কিন্তু এখন দেখি কি ১ মাস শীত। একটা সুন্দর একটা ওয়েদার থাকবে, বাট সেটা হচ্ছে না। আস্তে আস্তে দেখা যাচ্ছে এক সময় অনেক গরম পড়তেছে, আবার এই যে এখন যে ওয়েদারটা, একবার গরম হচ্ছে একবার বৃষ্টি পড়তেছে, মাঝে মাঝে খুব বাজে ইফেক্টও ফেলতেছে। অ্যান্ড সবকিছু মিলে জীবনযাত্রার পথেও অনেক বাধা দেখা যাচ্ছে। বন আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে এবং নদী বিলীন হয়ে যাচ্ছে, যার জন্য পরিবেশের উপরে একটা ইফেক্ট ফেলছে। সবুজায়ন ধ্বংস ও জলাধার ভরাটের ফলেই দেশের তাপমাত্রা বাড়ছে উল্লেখ করে আগামী ৪ বছরে তা ০.৭ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। ২০২৩ সাল ছিল উষ্ণতম বছর, তাকে পরাভূত করে ২০২৪ সাল ১ নম্বর হিট ওয়েভ উষ্ণ বছরে পরিণত হয়েছে। ২০২৫ সাল ৩ নম্বর উষ্ণতম বছরে পৃথিবীতে পরিণত হয়েছে। এবার ২০২৬ সালেও গরমের অনুভূতির তীব্রতা থাকবে। তাপ প্রবাহের কারণে অথবা এক্সট্রিম টেম্পারেচারের কারণে পৃথিবীতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রাণ প্রকৃতি বাঁচাতে তাপ প্রবাহের সময় আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত প্রখর সূর্যের আলোর মধ্যে আমরা অতি সাবধানতার সাথে যাতে তারা ছায়াযুক্ত স্থানে কাজ করে, শ্রম বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে বা রিক্সা পুলার, তারা যাতে ছাতা ব্যবহার করে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করে, ওয়াটার রিজার্ভারের ওয়েল ডিস্ট্রিবিউশন এবং স্বাভাবিক প্রক্রিয়া নদ নদীর অক্ষুণ্ণ রেখে বনায়ন প্রক্রিয়াকে এবং নেচার বেসড সলিউশনের দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম তা সহনশীল থাকবে। পরিস্থিতি মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই বলেও মত দেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান নিশ্চিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর গ্রিনহাট
আদিবাসী স্কুলে বিজু বৈশু সাংগ্রাই বিহু চাংগ্রান ও বিশু মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি পণ্য যেন শহরের মানুষ সম্পূর্ণ ভেজাল মুক্ত ও মানসম্মতভাবে পায় তা নিশ্চিত করতে হবে। পাহাড়িতে বিশেষ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা ছিল, কিন্তু সেই বিষয়টা নাই। আমি বলতে পারি যে জিয়াউর সাহেবের সময় মনে হয় একটা স্বল্প সুদে একটা ঋণের ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা আমাদের এনকারেজ করার জন্য, উদ্যোক্তাদের এনকারেজ করার জন্য বিশেষত এই উদ্যোগগুলো নিতে হবে। আমি যতটুকু পারি পার্বত্য মন্ত্রণালয় থেকে আমি এই উদ্যোক্তাদের বিশ্বসনা দেওয়ার ব্যাপারে আমরা সবসময় থাকবো। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজিত ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার AHM ফখরুল হোসাইন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্য তেল উধাও হওয়ার প্রতিবাদে কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ক্যাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণী সম্পদ দফতরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৫০ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার ১৫০০ ছাগল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জের তেলিজানায় পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লৌহজং নদীর শাখা পাথরাইল ইউনিয়নের দেওয়ান চিলাখোলা খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা জুথি। সাতক্ষীরার দেবহাটায় বোয়ালমারী খালকাটা উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার। পিরোজপুরে নেসারাবাদ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলোনালিয়া ময়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এমপি শহীদুল ইসলাম বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় পুনর্খাল খননের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ২০২৬। ডলিভিন মনোয়ারা, মোহনা সংবাদ। আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। বৃহস্পতিবার দেশটির ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। খাতিবজাদে বলেন, চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রকে লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, লেবানন এই যুদ্ধবিরতির অংশ হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে যে কোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর উপর হামলা চালাবে ইসরায়েল। খেলার খবর, ক্রিকেট। অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। এতদিন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডকে অবৈধ আখ্যা দিয়ে খেলতে রাজি না থাকা ক্লাবগুলো এখন লিগ খেলবে বলে জানিয়েছে। প্রিমিয়ার লিগ তাই ১২ ক্লাব নিয়েই হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। মে মাসে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের ম্যাচ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ৪ দিনের ম্যাচের এই আসর। প্রথম ২ রাউন্ড হওয়ার পর বিসিএল এ বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ। আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। এই বছর ৬৪ জেলা থেকে অংশ নেবে ৩৫০ স্কুলের ৮,৫০০-এরও বেশি ক্রিকেটার। মোট ম্যাচের সংখ্যা ৬৫১ হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। বৃহস্পতিবার দুপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬-এর জার্সি উন্মোচন করা হয়। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বয়স ভিত্তিক ক্রিকেটারদের নিয়মিত দেশের বাইরে খেলার অনুরোধ জানালেন নাজমুল। যদি সম্ভব হয় প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথে ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাবে। আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়ে যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে পুরনো আইন। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংলাপের প্রস্তুতি। দৈনিক ইত্তেফাক, দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড, পুলিশ সদস্য আমির ও সুজনের মৃত্যুদণ্ড। সমকাল শিরোনাম করেছে, ঋণ নির্ভরতা বাড়ছে, আর্থিক সংকটে নতুন সরকার। লেবাননে ব্যাপক বোমাবর্ষণ, ভাঙনের মুখে যুদ্ধবিরতি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, 2 পুলিশের মৃত্যুদণ্ড, ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি, সংসদে আবার ওয়াকআউট। যুগান্তর, জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায়, শুটার 2 পুলিশের মৃত্যুদণ্ড। জাতীয় সংসদে 24 বিল পাস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে, 2 sentenced to hang, 3 get life in Abu Said killing. Talks uncertain amid shaky truce. 303 killed in Lebanon as world condemns violence. Hormuz remains closed. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি আজ। বগুড়া ও শেরপুরে জয়ী বিএনপির প্রার্থী, নিজ নিজ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি। টাঙ্গাইলে ফার্নেস অয়েলের তীব্র সংকটে মারাত্মকভাবে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, ব্যবসা বাণিজ্যে ক্ষতির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাঙামাটিতে হাসি নেই তরমুজ চাষিদের মুখে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় স্থানীয় বাজারে ধস, উৎপাদন খরচ তোলাই কঠিন। এবং অফিস না করেই বেতন তুলছেন খুলনার সরকারি বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ইমরান হোসেন, চরম ভোগান্তিতে রোগীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।